নাপিতা ছাড়া জলের শব্দ এখানে গান নয়, গর্জন। এখানে পাহাড়ও চুপ করে তার সৌন্দর্য দেখে, আর তার বুক চিরে নেমে আসে ঝর্ণার এক সাদা স্রোত। এই ঝর্ণা যেমন সুন্দর, তেমনি তার বুকের পাথর হতে পারে মৃত্যুর ফাঁদ। ভাই আল্লাহ বাঁচাই দিছে, মাত্র ওই পাথরটা পড়লো। এখানকার প্রকৃতি যেমন আপনাকে ভালোবাসবে, তেমন শাস্তিও দিতে জানে, ঠিক যেন কাউকে ভালোবেসে কষ্ট পাওয়ার মতো। চারপাশে নিস্তব্ধতা, প্রকৃতির এক অজানা সৌন্দর্যের খোঁজে আমি হাঁটছিলাম ঝিরিপথ ধরে। এমন এক পথ যেখানে বহু মানুষ শুধু সৌন্দর্য খুঁজতে এসে হারিয়ে গিয়েছে চিরতরে। ঝিরিপথ ধরে হাঁটার সময় হঠাৎ থমকে দাঁড়ালাম। সামনে পানির মধ্যে ঘুটিয়েছিল এক বিষধর সাপ। আমার সাথে থাকা ট্যুর গাইড বলল, মামা, এটা পাহাড়ি বিষধর সাপ, সাবধান। একবার চিন্তা করলাম ফিরে যাব, সামনে এর থেকেও না জানি ভয়ঙ্কর কি জানি অপেক্ষা করছে। মনকে শান্ত করে এগিয়ে গেলাম, কারণ এই পথেই অপেক্ষা করছে 4টি ঝর্ণার 4টি ভিন্ন রূপ। এ যেন এক নতুন অভিজ্ঞতা, যা শুধু চোখে নয়, গভীরভাবে মনে গেঁথে থাকবে। এটাই নাপিতা ছড়া, একটা জায়গা যেখানে সৌন্দর্য যেমন আছে, ঠিক তেমনি লুকিয়ে আছে মৃত্যু, ভয় আর এক অজানা গল্প। চলুন আর দেরি না করি, হারিয়ে যায় প্রকৃতির বুনো সৌন্দর্যের আরো গভীরে। শুরু করি আজকের অভিযান, নাপিতা ছড়া ট্রেল। নাপিতাছড়ার ঝর্ণায় যেতে হলে আপনাকে সর্বপ্রথম যেতে হবে চট্টগ্রামের মিরসরাই। ঢাকা থেকে মিরসরাই বাস ভাড়া নন এসি 650 টাকা এবং এসি বাসের ভাড়া জনপ্রতি 1000 টাকা। মিরসরাই পৌঁছানোর আগে বাসের সুপারভাইজারকে আগে থাকতেই বলে রাখবেন, যাতে আপনাকে নাপিতাছড়ার ঝর্ণার গেটে নামিয়ে দেয়। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগতম জানাচ্ছি নয়দুয়ারি বাজার থেকে। আর এটা কিন্তু সেই নাপিতাছড়া যে ঝর্ণাটা আর কি, এখানে দেখতে পাবেন এই সাইনবোর্ডটা লেখা রয়েছে। আমরা কিন্তু এই রাস্তাটা ধরেই এসেছি। সকাল তখন বেশ শান্ত। আমি নেমেছি নয়দুয়ারি বাজারে, একটা অচেনা শহর, কিন্তু মনে হচ্ছে খুব আপন। হালকা বৃষ্টি আর ঝিরঝিরে হাওয়া, মনে হচ্ছিল প্রকৃতি যেন বলছে চলো। নাস্তা শেষ করলাম একটা টং দোকান থেকে, ডাল আর পরোটা দিয়ে। এখানে খুব একটা ভালো কিছু পাওয়া যায় না। বাজারটা একটু ঘোরাঘুরি করে চোখে পড়লো ঝর্ণার পথের সাথী। অ্যাংলেট, জুতো, রেইনকোট এবং ছাতাও আছে এখানে। মূলত পাথর পিচ্ছিল হওয়ার কারণে এই অ্যাংলেট পরেই সাধারণত ঝর্ণায় মানুষ প্রবেশ করে। আপনারা চাইলে এখান থেকে কিন্তু কিনে নিয়ে যেতে পারেন। বাজারের ধারে হঠাৎ এক দোকানের পাশে দেখা হলো শরীফের সাথে। সে মূলত ট্যুর গাইড। দরদাম হলো 800 টাকার বিনিময়ে। ওই মুহূর্তে মনে হলো আমি গাইড না, একজন ভ্রমণ সঙ্গী পেলাম। শরীফ শুধু পথ চিনিয়ে নিয়ে যাবে না, সে জানে কোন পাথর পিচ্ছিল, কোথায় সাপ লুকিয়ে থাকতে পারে, কোন মোড়ে দাঁড়ালে দেখা যায় ঝর্ণার সবচেয়ে সুন্দর রূপ। তো নাপিতাছড়া ট্রেলের শুরুটা কিন্তু ঠিক এখান থেকেই। এটা হচ্ছে মূলত টিকিট কাউন্টার আর কি। এখান থেকে আপনারা জনপ্রতি 20 টাকার টিকিট ক্রয় করে কিন্তু আপনাদেরকে এই যে নাপিতাছড়া যে ট্রেলটা রয়েছে সেখানে কিন্তু প্রবেশ করতে হবে। জীবনের অনেক পথই এরকম ঝিরিপথের মতো, কখনো সমিশ্র, কখনো পিছলে যাওয়ার মতো। কিন্তু আপনি যদি এগিয়ে যান, নাপিতাছড়ার মতো কিছু সুন্দর জায়গা আপনার জন্য অপেক্ষা করছে। ঝিরিপথ ধরে কিছুক্ষণ হাঁটতেই কানে বাজছিল ঝরঝরি ঝর্ণার শব্দ। মনে হচ্ছিল সামনে অপেক্ষা করছে প্রকৃতির লেখা এক নতুন সৌন্দর্য। তো ফাইনালি কিন্তু আমরা চলে আসছি আমাদের প্রথম যে ঝর্ণাটা আর কি, ঝরঝরি ঝর্ণা বলে এটাকে। এরকম ঝর্ণা, এটা যদিও ছোট্ট একটা ঝর্ণা, ছোট্ট হলেও এটার সৌন্দর্যটা কিন্তু অনেক বড়। চারপাশটায় কিন্তু পাথরগুলো কিন্তু বেশ উঁচু উঁচু পাহাড়, এবং আমাদের কিন্তু এই পরের ঝর্ণায় যেতে হলে আবার এখান থেকে উপরে উঠতে হবে। ঝরঝরি ঝর্ণার সাদা স্রোত পেরিয়ে আমরা পৌঁছে গেলাম তার পাশেই থাকা কুপিকাটাখুম ঝর্ণার কাছে। দেখতে ছোট, কিন্তু এই ঝর্ণার গভীরতা যেন মুখোশ পরে আছে। গভীরতা এমন যেন একবার এখানে পড়লে ফিরে আসার গল্পটা অনিশ্চিত। ঝরঝরি ঝর্ণার ঠিক উপরে কিন্তু এরকম ছোট্ট একটা মরণ ফাঁদ রয়েছে আর কি। এটা কিন্তু এক প্রকার মরণ ফাঁদ বলা চলে। এখানে কিন্তু মানুষজন এসে যারা গোসল করেন, গুলো কিন্তু আপনারা এসে গোসল করবেন না, কারণ হচ্ছে এখানে যখন এই পানির স্রোত এতটাই স্পিড, যে এতটাই ফাস্ট, আপনি যদি এখানে দাঁড়ান বা এখানে যদি গোসল করেন, আপনারা কিন্তু একদম শেষে নিয়ে যাবে, একদম নিচে ফেলে দিবে। তো আপনারা একটা মেসেজ থাকবে আপনাদের জন্য, যারা আপনারা এখানে আসবেন অবশ্যই এখানে এসে আসলে গোসলটা করবেন না, কারণ এটার পানির, ঝর্ণার পানির স্পিড কিন্তু অনেক বেশি হয়। তো সেই ক্ষেত্রে আপনারা এখানটার গোসলটা না করলে আমি মনে করি যে বেটার হয় আর কি। তো আবার কিন্তু আমরা ট্রেকিং করতে করতে আবার যাচ্ছি হচ্ছে, আমাদের এখন কিন্তু যাবো একদম মেইন যে
নাপিতছড়া যে বান্দরখুম বলা হয় আর কি, অনেকে বান্দরখুম বলে, অনেকে নাপিতছড়া বলে। এখানে কিন্তু আপনাদেরকে ওঠার জন্য, যারা উঠতে পারে না তাদের জন্য কিন্তু একদম দড়ি দেওয়া রয়েছে, এখানে দড়ি বেয়েও কিন্তু আপনারা এখানে উঠতে পারবেন। তো এই ট্রেলটা দেখে মনে হচ্ছে জিম করার প্রয়োজন নেই, আপনারা যারা জিম করতে চান তারা নাপিতছড়া আসলেই এনাফ। তো আপনারা কিন্তু বাম দিক থেকে ভুলেও হাঁটার চেষ্টা করবেন না, কারণ বাম দিকে কিন্তু একদম যদি একটু স্লিপ কাটেন একদম শেষ, আপনার জীবন এখানেই শেষ, আর হচ্ছে আপনার ফিরে যেতে হবে না। তো আপনারা অবশ্যই খেয়াল করবেন, চেষ্টা করবেন এইখানকে যখন এই পথটা ধরে যখন যাবেন তখন কিন্তু ডান সাইড হয়ে যাওয়ার জন্য। আমরা কিন্তু কিছুটা পথ আসার পরে দুইটা রাস্তা পাবেন আপনারা, একটা হচ্ছে ডান দিকে, একটা হচ্ছে বাম দিকে। তো ডান দিকেটা হচ্ছে বান্দরখুম আর বাম দিকেটা হচ্ছে বাগবিহানি যে ঝর্ণাটা। ডান দিকে যে ঝর্ণাটা সেটা হচ্ছে বান্দরখুম, যেটা নাপিতাছড়ার সব থেকে বড় ঝর্ণা। অনেকে এই ঝর্ণাটাকেও নাপিতাছড়ার ঝর্ণা বলে থাকে। তো আমরা সেটাই যাবো, এবং কারণ এখন যদি বৃষ্টি আসে তাহলে কিন্তু আমরা একদম যে মেইন সৌন্দর্যটা সেটা কিন্তু মিস করবো। সেই জন্য কিন্তু আমরা আগে ডানেরটা দেখে তারপরে কিন্তু বামেরটা দেখবো আর কি। দেখতে দেখতে এরই মধ্যে পৌঁছে গিয়েছি নাপিতাছড়ার সেই গহীনে, যেখানে দাঁড়িয়ে আছে এক রানী যার নাম বাঘবিহিনী। এটা শুধু একটা ঝর্ণা নয়, এ যেন জলরূপে বুনো এক বাঘিনী, যার গর্জনে কেঁপে উঠছে পুরো মিরেশ্বরাই। এই ঝর্ণার নিচে দাঁড়ানো মানে নিজেকে প্রকৃতির রাগ আর ভালোবাসার মাঝখানে ফেলে দেয়া। আসলে প্রকৃতি কোনো শব্দে কথা বলে না, সে শুধু অনুভব করায়। এই সুন্দর দৃশ্যটা দেখার পরে এটাই আমার মনে হচ্ছে যে প্রকৃতি আসলে কথা বলে না, কিন্তু এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখে অনুভব করতে পারি। এত কষ্ট করে হেঁটে আসলাম, কষ্ট করাটা কিন্তু সফল আর কি। কি সৌন্দর্য, আল্লাহর সৃষ্টি এত সুন্দর হতে পারে যা নিজ চোখে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। ভাই কেমন লাগতেছে, অনুভূতি কি? অনেক অনেক ভাই, অনেক খুব খুব এনজয় করতেছি আমরা। আচ্ছা, আমাদের পিছনে আরো গ্রুপ আছে, আচ্ছা আরো 15 জনের গ্রুপ আছে, তারাও আসতেছে এখানে। আচ্ছা আচ্ছা, কষ্ট করে আসাটা সার্থক না? দেখেন আপনি জিনিসটা দেখেন, দেখে যান পুরো উড়িয়ে নিয়ে। ভাই আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর অবশ্যই আপনারা আসার চেষ্টা করবেন। যারা ভাবছেন আজকের গল্প এখানেই শেষ, তাদের ধারণা সম্পূর্ণ ভুল। এখন আমি যেই ঝর্ণাটি আপনাদের দেখাবো সেই ঝর্ণাটি দেখে মনে হবে শান্ত ছায়াঘেরা নিঃশব্দ, তবে ভেতরে ভেতরে এখানে ঘুমিয়ে আছে একটা হিংস্র প্রকৃতি, যে জেগে উঠলে ছিঁড়ে ফেলবে সব নিঃশ্বাস। আপনারা যাওয়ার পথে এরকম গাছগুলো কিন্তু এড়িয়ে চলবেন, কারণ এই গাছগুলো থেকে একটু দূরে থাকবেন। এই গাছে কিন্তু একদম মানে সাপ রয়েছে আর কি, কারণ এই সাপগুলো কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন না। একদম এই গাছের যে পাতা, সবুজ পাতার ঠিক সবুজ পাতার মতোই কিন্তু সাপগুলো রয়েছে। তো আপনারা যারা এখানে আসবেন একটু সাবধানতার সাথে চলাফেরা করবেন, চোখ কান খোলা রেখে তারপরে কিন্তু এখানে এইসব রাস্তাগুলো পার হবেন। পাহাড়ি সাপ, এটা খুব ডেঞ্জারাস একটা সাপ, বিষাক্ত সাপ আর কি। আপনারা যখন জিরিপথ পার হবেন তখন কিন্তু একটু ডানে বামে দেখে তারপরে কিন্তু পার হবেন, তা না হলে কিন্তু এই ভোগান্তির শিকার হতে হবে। খুব ডেঞ্জারাস একটা সাপ কিন্তু। এসব রাস্তাগুলো ভালোই পিচ্ছিল, সাবধানতার সাথে যাবেন আপনারা, একদম চিপা চাপা, এবং এই ছোট ছোট পাথর থেকে কিন্তু বড় পাথরের জন্ম নেয়। দেখালাম যে এইসব পাথরগুলো আপনার, এই পাথরগুলো যখন ভিজতে থাকবে আর কি, যখন এটার পানি স্পর্শ হবে তখন কিন্তু এরকম দানব আকৃতির মতো পাথরে কিন্তু পরিণত হবে আস্তে আস্তে। আপনারা কিন্তু এটা অনেকেই জানেন না। আমার কাছে মনে হচ্ছে আমি একটা আন্দারমানিকের একটা অভিযানে যাচ্ছি আর কি। সত্যি বলছি, আপনারা যারা এখানে সীতাকুণ্ডের এই নাপিতাছড়ার ট্রেলটা অভিযান দিবেন তাদের কাছে কিন্তু একটা এরকম একটা ফিল হবে যে আপনি মনে হচ্ছে আন্দারমানিক বা বান্দরবনের কোনো গহীনে একটা যাচ্ছেন আর কি, সেরকম কিন্তু একটা ফিল হবে। মানে চারপাশে এরকম বান্দরবনের মতো রাস্তা, কিন্তু কষ্ট কম, একটা বিন্দুমাত্র কষ্ট নাই। আপনারা যদি আসেন আমি বলতে পারি এখানে ট্রেকিংয়ের ওরকম কোনো কষ্ট নাই, বা অনেকে আছে যে পাহাড় বান বা ঝর্ণায় উঠতে অনেক কষ্ট হয়, সেই কষ্টটা কিন্তু এখানে খুব কম বলা চলে আর কি। আপনারা যে সীতাকুণ্ডে ঘুরেন, যে চন্দ্রনাথ পাহাড়ে যান, সেইটায় যে অভিযানের বাই কষ্ট, যারা আমার আগের ভিডিওটা দেখছেন তার থেকে তুলনামূলক মানে 30% কষ্ট আমি বলবো এই 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 নাপিতাছড়া ট্রেলের অভিযানে। একদম কষ্ট কম, সমতল রাস্তার মতো ছোট ছোট জিরি ধরে, কিন্তু আনন্দ অন্য রকমের, অন্য লেভেলে।
ওয়েলকাম বাঘবিহিনী ঝর্ণা। এখন বর্তমানে আমি দাঁড়িয়ে আছি, দেখেন বাঘবিহিনী ঝর্ণার ঠিক সামনে। এরকম ভ্রমণ কিন্তু আপনাকে শুধু জায়গা দেখায় না, নতুন কিছু দেখতে শেখায়। সত্যি এই ভ্রমণটি আমাকে নতুন অনেক কিছু শিখিয়েছে। এখানে শুধু জল নামে না, পাথরও নামে। হঠাৎ এক ঝটকায় কোনো পূর্বাভাস ছাড়াই আমি তখন ঠিক নিচে দাঁড়িয়ে দেখছি পানির গর্জন পায়ে ঠেকছে শীতল ফোঁটা। ঠিক তখনই উপর থেকে ছুটে এলো একটা বড় পাথর। অল্পের জন্য এই যাত্রায় বেঁচে গিয়েছি। 1 ইঞ্চি এদিক সেদিক হলে হয়তো আজকের গল্পটা বলার জন্য আপনাদের মাঝে আমি থাকতাম না। প্রকৃতি যেমন সুন্দর তেমনই হিংস্র। আল্লাহ বাঁচাই দিছে, মাত্র পাথরটা বললো, আর একটু হলে কিন্তু পুরো গায়ে পড়ে যেত। মানে এখানে কিন্তু প্রচুর পরিমাণে পাথর স্লাইডিং হয় আর কি। আপনারা কিন্তু যেখানে আসবেন কিন্তু খুব সাবধানতার সাথে চলবেন। মানে পাশে পাশে যাবেন না, ডানে বামে কিন্তু যাবেন না, মিডিলে থাকার চেষ্টা করবেন, তাহলে কিন্তু গায়ে পড়লেও কিন্তু বুঝতে পারবেন না। এই পাথর কিন্তু প্রতিনিয়তই কিন্তু হচ্ছে ভেঙে ভেঙে এই এখানে পড়তেছে। কারণ সবসময় মনে রাখবেন নিজের জীবন আগে। আপনি জীবন যদি বেঁচে থাকে তাহলে কিন্তু এরকম সুন্দর সুন্দর জায়গা আপনি ঘুরতে পারবেন। আজকের ভ্রমণটা আমার সারা জীবন মনে থাকবে, এবং এই ভ্রমণটা একটা রোমাঞ্চকর ভ্রমণ আমার জীবনের। কারণ এরকম সুন্দর ঝর্ণা খুব কম সময়ে কম জায়গায় দেখা যায়, এবং এরকম একসাথে বলা চলে সব কিছু আর কি। এক টিকিটে অনেকগুলো ছবি, এক কথায় বলা চলে। বাঘবিহিনী আর বান্দরখুমের গর্জন পেছনে ফেলে আবারও সেই পরিচিত ঝিরিপথ ধরে হাঁটছি। ঝর্ণার পানিতে ভিজে পাহাড়ে ঘুরে ক্লান্ত শরীরে যখন ফেরত আসি, তখন সবচেয়ে বেশি যা মন চায় তা হলো 1 প্লেট গরম ভাত। এখানেই রয়েছে ঘরোয়া আকারের পর্যটক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ভাইদেরকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কি আছে এখানে? আপনার এখানে কি আমার করবেন? এটা হলো যে পর্যটক হোটেল। প্রথম পাঁচটা আপনার দুপুরে খানা, সন্ধ্যা সকালে আপনার শুকনো খিচুড়ি আর ডিম অর্ডার করলে আমরা করি। আমাদের এখানে যে সমস্ত পর্যটক কিংবা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং যারা এই মৃত্যুবরণ করেছে, শুধু তাদের ভুলের কারণে, ওই ভুলটা আমি আপনাদেরকে পর্যটকদেরকে এখানে নাপিতাছড়ার জন্য আসলে তাদেরকে আমি ওইটা উপদেশ দিতে চাই যে আমার কথাগুলো আপনারা শুনে এবং মনে বঞ্চিত করে আপনারা অন্তরে রাখবেন। ওইটা ওইখানে আসলে ব্যবহার করবেন। কি জিনিসটা, যখন আমাদের নাপিতাছড়া ঝর্ণাটা আপনার প্রচুর বৃষ্টি হয়, নাপিতাছড়া ঝর্ণার পুরা যৌবন যখন ফ্রি হয় তখন সেটা ফুল ভরাট হয়ে যায়। ভরাট হয়ে গেলে ওই নাপিতাছড়া ঝর্ণাতে যেও যদি সাঁতার কাটে তখন সে অ্যাক্সিডেন্ট। কোনো প্রকার ধরা সারা যে সময় ফুল হয়ে যাবে তখন কেউ সাঁতার দিবেন না। সবাই এক সাইডে উপরে পাহাড়ের উপরে উঠে বসে থাকবেন। কতক্ষণ? বৃষ্টি শেষ খুব বেশি থেকে বেশি হলে আধা ঘন্টা 20 মিনিট। তখন এটা হলো যে আপনাদের ওই সময়টা কাটানো, ওইটা হলো যে আপনাদের নিরাপদ। ওইটা যদি কাটান কোনো রকমের অ্যাক্সিডেন্ট হবে না, এটা আমরা গ্যারান্টি দিয়ে রাখি। কারণ আমি এখানকার স্থানীয়। এখানে মেলে গ্রামীণ পরম সেই শান্তি। তাই আপনাদের জন্য একটা পরামর্শ, আপনারা যদি দলে একাধিক লোক হন, সকালে ঝর্ণায় রওনা হবার আগে খাবারের অর্ডারটা দিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ। ফিরে এসে ক্লান্ত শরীরে আর কিছু ভাবতে হবে না। ঝর্ণা ভ্রমণ শেষে এটাই হয়তো সবচেয়ে প্রিয় পুরস্কার। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পরবর্তী ভিডিও কোথায় চান সেটি কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।